প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে নিউ হয়ে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইরানিয়ান অ্যাম্বাসেডর জালিল রাহিমি জাহানাবাদি। উনি বাংলাদেশে ইরানিয়ান অ্যাম্বাসেডর। উনি এর আগেও একবার বলেছিলেন যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে আহ, আমাদেরকে সাপোর্ট করা উচিত, অ্যাটলিস্ট আমাদের যেই ইলিগ্যাল অ্যাটাক হয়েছে সেটাকে কন্ডেম করা উচিত। কিন্তু বাংলাদেশ সেটা করেনি, এবং সেকেন্ড টাইমে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও উনি বলেছেন যে আমরা কষ্ট পেয়েছি। দিস ইজ ভেরি ভেরি দুঃখ, মানে স্যাড, দুঃখজনক। একটা জাতি, উনি বলছেন যে চায়না, রাশিয়া এবং কোরিয়া, নর্থ কোরিয়া এবং আরো অন্যান্য দেশ তাদেরকে সাপোর্ট করছে, কন্ডেম করছে, যারা মুসলিম কান্ট্রি না। আর বাংলাদেশ বিইং এ মুসলিম কান্ট্রি সেটা করছে না। আর অবশ্যই মুসলিম আরো কান্ট্রি আছে, যেমন মিডল ইস্টে যে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, কাতার, ওমান এন্ড আদার কান্ট্রিজ, সিরিয়া, লেবানন। তো উম, এর ভিতরে দেখছি যে কুয়েত, সরি, ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরব অ্যান্ড বাহরাইন, অ্যাকচুয়ালি বাহরাইন একটা প্রপোজাল এনেছিল ইউনাইটেড নেশনসে যে ফোর্স ক্রিয়েট করে বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী চালু রাখা। তো সেটা ভেটো দিয়েছে। কে কে ভেটো দিয়েছে? চীন, রাশিয়া তো দিয়েছেই, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ফ্রান্স দিয়েছে ভেটো, যে না, বল প্রয়োগ হবে না। এবং ফ্রান্স ইরানের সাথে নেগোশিয়েট করে টোল দিয়ে তাদের জাহাজ ছাড়াচ্ছে। তো অনেক জায়গায় রিপোর্ট আসছে প্রথম ইউরোপিয়ান জাহাজ গেছে ওখান থেকে, কিন্তু কিভাবে গেছে সেই রিপোর্ট গুলা পরবর্তীতে এসছে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশ আম, যে এই কাজটা, ইভেন পাকিস্তান পাকিস্তান সবকিছুতে কন্ডেম করেছে। পাকিস্তান ইসরায়েলকেও থ্রেট করেছে, কারণ তাদের একটা এম্বাসির পাশে পাশে গুলি চালিয়ে, মানে বোমা ফেলেছিল। কি বলে, ইসরায়েল বোমা বলতে যেটাকে বলছি ড্রোন বা মিসাইল। তো সেটা পাকিস্তান থ্রেট করেছে ইসরায়েলকে যে যদি আমাদের কিছু হয় তাহলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। তো বাংলাদেশ কি করছে, ভারত কি করছে? ভারত কিন্তু আমেরিকা ইসরায়েলের পক্ষে চলে গেছে, এটা সবাই জানে, এবং এটা ওপেন চলে গেছে। তার কারণ হচ্ছে তারা যে এই জাহাজটা, ইরানে যে জাহাজটাকে আমেরিকান সাবমেরিন টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল, 140 জন নাবিক মারা গেল। মারা গেল মানে 40 জন নাবিকের মতো আহ, উম, আহ, আরো অনেকে কি বলে নিখোঁজ। এরা একটা এক্সারসাইজ করতে গেছিল ইন্ডিয়ায়, এবং সেটা গেছিল বে অফ বেঙ্গলে, ওদের যে ঘাঁটি আছে সেখানে। তো পরে ওইখান থেকে তারা ইরান, ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছিল যে তাদের জাহাজগুলো যাতে ওদের যেই আরেকটা কোচি পোর্ট আছে যেটা হলো ওয়েস্টে, সেখানে যাতে ওদেরকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু দেখা গেল ইরান, এই সরি, ইন্ডিয়া সেটা গড়িমসি করলো এবং সেখানে দেরি করলো। জাস্ট ইট ওয়াজ 18 মিনিটস, এবং কোচিটা ছিল আম, কাছে, আরো কম সময়। এর ভেতরে জাহাজটাকে ডুবিয়ে দেওয়া হলো। তো এটা তো সবাই জানে এখন। এটা একজন রাশিয়ান জার্নালিস্টের আমি একটা কথা শুনছিলাম, ওনার নাম হচ্ছে জন হালমার। জন হেলমার উনি এই কথাটা বলেছেন, এবং উনি যেহেতু রাশিয়ান জার্নালিস্ট, এবং উনি এটা করার পর থেকে উনি আর ইন্ডিয়ায় যেতে পারছেন না, এটাও উনি বলেছেন যে আমার এখন আর সোর্স নেই। তো কিন্তু উনি এই অ্যানালাইসিসটা করেছেন। তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়া একদিকে আর পাকিস্তান অন্যদিকে, এবং অন্যান্য দেশগুলো যারা ইউরোপিয়ান কান্ট্রি গুলো তারা অন্যদিকে, অ্যাটলিস্ট নিউট্রাল। তো বাংলাদেশ কি করলো? বাংলাদেশ, ইন্ডিয়া যা করলো বাংলাদেশ তাই করলো। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না, রাষ্ট্রদূত ভারতে, উনি অলরেডি বললেন যে ভারতের কমফোর্ট যেটাতে হবে না সেখানে আমরা কিছু করব না। দিস ইজ নট এ ডিপ্লোম্যাটিক ডায়ালগ। এটা ভারতের কমফোর্ট, তো ভারত তো চায়নাকে পছন্দ করে না, তাহলে কি আমরা চায়নার বিজনেস করব না? ভারত তো আরো অনেক পাকিস্তানকে পছন্দ করে না, তাহলে কি আমরা পাকিস্তান, মানে শেখ হাসিনার দিত্য তারেক রহমান দিত্য কথাবার্তা বলছেন। উনি বলছেন না, ওনার লোকজন বলছে। ওনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াবেদ বললেন যে ভারতের সাথে
যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে আমরা টিকতে পারবো না। তো এতদিন কিভাবে টিকেছিলাম? এই যে 1.5 বছর ডক্টর ইউনূস ছিলেন, কিভাবে টিকেছিলাম? হ্যাঁ, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু টিকে তো ছিলাম, মাথায় উঁচু করে টিকেছিলাম। এবং আপনি যদি মনে করেন জনাব তারেক রহমান বা আপনার অ্যাডমিনিস্ট্রেশন যদি মনে করে, যেমন খলিলুর রহমান আরেকজন আছেন, ওনারা যদি মনে করে যে আমেরিকার পাচেটে আপনারা সুখে শান্তিতে নিরাপদে থাকতে পারবেন, তাহলে এবার দেখেন সৌদি আরবও তো পাচেটেছে, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইনও তো পাচেটেছে, ওদের বেস বসিয়ে দিয়েছে, সোলজার বসিয়ে দিয়েছে। তারপর কি হয়েছে? হোয়াট হ্যাপেন? এখন তারা তো চিন্তা করছে কিভাবে কি করবে। দে আর নট ফিলিং ওয়েল। তাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে প্যাট্রিয়ট, আরেকটা দেখলাম যে কোর্টে একটা ইয়ে এসছে, কি একটা লিগ্যাল ল, লিগ্যাল শব্দটা আমি ভুলে গেছি, যে রিড করা হয়েছে যে এবং কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে গভর্নমেন্টকে, যে কখন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক করা হবে। এবং এটা প্যাট্রিয়ট কেনার কথা। প্যাট্রিয়ট অবভিয়াসলি আহ, খুবই উন্নত মানের একটা এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু এবার ইরানের ওয়ারে কি দেখা গেল? এই প্যাট্রিয়ট তো কাজ করলো না। প্যাট্রিয়ট তো ইসরায়েলকে প্রোটেক্ট দিতে পারলো না। প্যাট্রিয়ট তো বিভিন্ন আরবিয়ান কান্ট্রি বা মিডল ইস্টের গালফ কান্ট্রি গুলোকে প্রোটেক্ট করতে পারলো না। ইরানিয়ান সিস্টেমে এবং রাশিয়া চাইনিজের টেকনোলজির এবং তাদের বুদ্ধিতে এগুলো সব ধরাশায়ী হয়ে গেল। তো এখন ব্যাপার হলো যে এখনই অলরেডি সবাই বলা শুরু করেছে ইরান ইজ এ নিউ সুপার পাওয়ার। এবং এমনকি ডোনাল্ড ট্রাম্প, উনি তার এক ভাষণে বলেছেন যে দি মোস্ট স্ট্রং নেশন অফ দ্য আর্থ, দি মোস্ট স্ট্রং কে, সেটা হচ্ছে ইরান, নট আমেরিকা, নট রাশিয়া, নট চায়না। এবং ইরানটা হচ্ছে প্রক্সি ওয়ার ফর আমেরিকা। এটা অ্যাকচুয়াল ওয়ারটা হবার কথা চায়নার সাথে, কিন্তু ইরানে যে ধরাশায়ী হয়েছে আমেরিকা, অলরেডি হয়ে গেছে, তাদের পালানোর উপায় দেখা যাচ্ছে না। তারা নেক্সট ওয়ার চায়না বা চায়নার সাথে তো করার, মানে রাশিয়ার সাথে একটা প্রক্সি ওয়ার করেছিল ইউক্রেনকে দিয়ে, সেটাও ঠিক আছে, বাট দিস আর অল মোমেন্টাম যে চায়নার সাথে কখন যুদ্ধটা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে চায়নার সাথে যুদ্ধ তো দূরের কথা, তারা সমুদ্র সীমাই প্রোটেক্ট করতে পারছে না আমেরিকা, আর স্থল পথে তো যেতেই পারছে না। তো বাংলাদেশের কি করণীয় ছিল? বাংলাদেশের আসলে ডিপ্লোমেসিতে যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, ইটস অল রাইট। আপনি বাংলাদেশ ফার্স্ট করবেন, ইটস অল রাইট। কিন্তু আপনি আমেরিকা ফার্স্ট অথবা ইন্ডিয়া ফার্স্ট, এগুলো তো আপনি করতে পারেন না। কিন্তু চোখের সামনে তো আমরা দেখছি যে আপনি আমেরিকা এবং ইন্ডিয়া এই এই লবিতে আপনি চলছেন। তো এই লবি তো চেঞ্জ হয়ে যাবে, এই সিচুয়েশন তো বদলে যাচ্ছে। এটা বোঝার ক্ষমতা আপনার অ্যাডমিনিস্ট্রেশন কয়জন আছে জানি না। আজকে দেখেন ইন্ডিপেন্ডেন্ট ইংল্যান্ডের, তারা একটা রিপোর্ট করেছে, হেডলাইন দিয়েছে যে ফার্স্ট কান্ট্রি টু বি এফেক্টেড সেটা হচ্ছে বাংলাদেশ, এই তেল ক্রাইসিস, অয়েল ক্রাইসিস। কেন? বিকজ বাংলাদেশের মজুদই নাই। এবং এই এই তেলগুলো কোথা থেকে আসবে? হরমুজ প্রণালী থেকে আসবে, ইরানের ওখান থেকে আসবে। এবং পাকিস্তান অলরেডি টেলিং দ্যাট আমাদের ফ্ল্যাগ ইউজ করো। আমেরিকায় তেল গেছে পাকিস্তানের ফ্ল্যাগ ইউজ করাতে। এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন ইট ওয়াজ এ গিফট ফ্রম দ্য ইরানিয়ান এন্ড আই এম পজিটিভ দ্যাট দেয়ার উইল বি এ সলিউশন, এগুলো বলছে। এমনকি কিন্তু ইরান কিন্তু বলে দিয়েছে যে না, সে এই সলিউশনে যাবে না। তার মোদ্দা কথা হচ্ছে যে তার সলিউশনটা হতে হবে তার মতো করে, ওই আমেরিকান সলিউশনে সে যাবে না। এবং অলরেডি ওরা জানিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে কামাল উনি ফরেন মিনিস্টার ছিলেন ইরানের, উনি ব্যাক চ্যানেলে পাকিস্তানের সাথে এবং আমেরিকার সাথে একটা নেগোসিয়েশনের চেষ্টা করছিলেন। ইসরায়েলিরা তাকেও খুন করতে গেছিল, ভাগ্যচক্রে উনি বেঁচে গেছেন, বাট ইজ উইন্ডেড। এবং ইরান বলেছে যে না, আমরা পাকিস্তানে গিয়ে কোনো আর নেগোসিয়েশন এগুলো করব না। সো ইট ইজ স্টলড। এবং কেন হবে না, কেন হবে না, স্টলড হবে না কেন? তার কারণ হচ্ছে ইরান তো যুদ্ধে এগিয়ে গেছে, ইরান ইজ উইনিং। এ শুধু ইরান না, আপনি হেজবুল্লাহ দেখেন, ওইদিকে হুতি ইয়েমেনে, এখানে হেজবুল্লাহ লেবাননে, অল আর ফাইটিং অ্যান্ড অল আর গেইনিং গ্রাউন্ড। এবং এটার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব যখন আমরা লেবানন নিয়ে কথা বলবো এবং অন্য ব্যাপারে কথা বলবো। তো আপাতত আমি যেটা বলতে চাই যে ইরানের যে অ্যাম্বাসাডার,
জাহানাবাদী, ওনার কথাটা খুব স্পর্শকাতর। উনি কিছুই বলেননি, উনি সাপোর্টের কথা বলেননি, উনি কিছুই বলেন নাই। উনি উনি বলেছেন কন্ডেম করতে, যেটা ওনারা ইন্ডিয়াকেও বলেছেন ব্রিক্স এর চেয়ার হিসাবে, কিন্তু ইন্ডিয়া করেনি, বাংলাদেশও করেনি। এবং বাংলাদেশ কেন করেনি, এবং এখন বাংলাদেশের যে সিচুয়েশন, তেল এবং এনার্জি অ্যান্ড ইলেকট্রিসিটি সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। এবং আমি দেখছি তারেক রহমান সিনেমা দেখছেন, মানে ঘটনাটা ওরকম আর কি, যে রোম পড়ছেন, বাঁশি বাজাচ্ছে। তো উনি বাঁশি বাজাচ্ছেন এবং উনি ভারতের সাথে বসে বসে বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করছেন। ওয়াই ওয়াই দিস? আমার বাংলাদেশের জনগণকে সাফার করার আপনার কোনো অধিকার নাই। সবাই ভোট দিয়ে আপনাকে ইলেক্টেড করেছে, তাই মানে এই জন্য আপনি সংখ্যাগরিষ্ঠতার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন না। আপনার বাংলাদেশের জনগণকে বাঁচাতে হবে প্রথমে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আপনাকে বাঁচাতে হবে সে তো আছেই, কিন্তু নিজেকে বাঁচাতে গিয়ে জনগণকে মেরে ফেলবেন, এটা কোন জাতীয় কথা? এটা তো ঠিক না। এটা কোন জাতীয় ডিপ্লোমেসি? আপনাদের ডিপ্লোমেসি যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, তারা কি ডিপ্লোমেসি বোঝেন না? তারা কি বুঝতে পারছেন না দেশের অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে? তারা কি খবর দেখেন না? তারা কি ওয়েস্টার্ন মিডিয়া ফলো করেন না? আপনি দেখেন আজকে ব্রিটেন যুদ্ধে জড়ায় নাই, আপনি ফ্রান্স যুদ্ধে জড়ায় নাই, জার্মান মানা করে দিয়েছে, স্পেন, ইটালি, স্পেন ইটালি তো তাদের কি বলে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে আমেরিকান যুদ্ধ জাহাজের জন্য। সো ইউরোপের মেজর কান্ট্রি, মেজর ইকোনমি ইজ নট সাপোর্টিং ইউনাইটেড স্টেটস। এবং এখন দেখা যাচ্ছে আমেরিকা থ্রেট করছে, আমরা নেটো থেকে বেরিয়ে যাবো, আমাদেরকে হেল্প না করলে আমরা কেন ওকে হেল্প করবো। যদিও মার্কো রুবিও বলেছে যে আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে যাও, আগে যুদ্ধটা শেষ হোক তারপরে যাও। এগুলো কথাবার্তা চলছে। তো আপনার বুঝতে হবে বাংলাদেশকে এবং বাংলাদেশ সরকারকে যে উই আর ইন এ ডিফারেন্ট সিচুয়েশন। এখানে ভারতীয় বলয় বা মার্কিন বলয় এগুলো উইকেন্ড হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের রুটি রুজির ব্যাপার আছে, আমাদের জ্বালানির ব্যাপার আছে, যেগুলো সম্পূর্ণটা মিডল ইস্ট কান্ট্রি থেকে আসে। এমনকি কাতার নেগোসিয়েট করে ফেলেছে ইরানের সাথে। কাতার বলেছে, এবং কাতারের যে সবচেয়ে বড় সেন্ট্রাল কমান্ড যেটা বলে, আমেরিকার কতগুলো কমান্ড আছে, প্যাসিফিক কমান্ড, সেন্ট্রাল কমান্ড, ইন্দো প্যাসিফিক, বিভিন্ন ধরনের কমান্ড আছে। সে কমান্ড গুলো তারা মানে কমান্ড মানে এই জাতীয় গ্রুপ আছে যারা আর্মি গ্রুপ, তাদের মেইন বেসটাই ছিল কাতারে। যেমন ন্যাটোতে আমেরিকান যে মেইন বেস সেটাই হচ্ছে জার্মানিতে। জার্মান বলছে যে আমাদের কাছ থেকে বেস সরিয়ে ফেলতে হবে। ইটালি বলছে, কি বলে ফ্রান্স, এগুলো সবই বলছে এই সময় কথা। কাতার বলছে যে আমাদের বেস সরিয়ে ফেলো। সো দে আর হ্যাভিং এ গুড টাইম উইথ ইরান। কাতার থেকে আমাদের কিন্তু এলএনজি এলপিজি গুলো আসে এবং ম্যাক্সিমাম দেশই কাতার থেকে যায়। এমনকি ওমানের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে ইরানের। এখন ইরান বলছে যে আমরা আর ওমান মিলে আমরা হরমুজ প্রণালী ঠেকাবো, এটা আমরা কন্ট্রোল করব। তো এখন ইট ইজ ভেরি কমপ্লিকেটেড। হরমুজ প্রণালী নিয়ে নেওয়া আমেরিকার পক্ষে ইজ নট পসিবল। তারপরে আমরা যেটা দেখলাম যে দুইটা এয়ারক্রাফট ইরানে ঢুকেছিল, বোম মিসাইল মেরে সেটা ধ্বংস হয়ে গেছে। দুইজন ইয়েকে পাওয়া যাচ্ছে না, কি বলে সোলজারকে, মানে পাইলটকে পাওয়া যাচ্ছে না। এবং দেখলাম যে ওদেরকে উদ্ধার করতে যে হেলিকপ্টার গেছিল, সে হেলিকপ্টার অ্যাটাক হয়েছে এবং সে হেলিকপ্টারের একজন গালফে কি বলে সাগরে পড়ে গেছে এবং তাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। যদিও আমেরিকা বলছে যে মানে কুমিরের বাচ্চার মতো একে উদ্ধার করে বলছে আমরা ফাইটারের এটা উদ্ধার করেছি, বাট ইরান বলছে নো। ইন দ্য মিন টাইম ইরান যেটা করেছে, সে তারা একটা অ্যাওয়ার্ড ঘোষণা করেছে অলমোস্ট $64,000 মতো। যারা ওদেরকে ধরে দিতে পারবে তাদেরকে এই ডলারটা দেওয়া হবে। কিভাবে ধরে দিতে পারবে? জীবিত, নট ডেড। এবং এটাকে বলা হচ্ছে রেস্কিউ মিশন। দিস ইজ এ রেস্কিউ মিশন ফর আমেরিকান পাইলট। সো আমেরিকান পাইলটরাও এতে খুশি হবে যে তাদেরকে মেরে ফেলবে না। বাট দি পয়েন্ট ইজ দ্যাট দে উইল বি অ্যারেস্টেড, বাট দে উইল নট বি কিল্ড। এবং দ্যাট উইল বি গেম চেঞ্জার ফর দিস ওয়ার্ল্ড, বিকজ আমেরিকা উইল বি ইন ট্রাবল। আর ইসরায়েল তো আপনারা জানেন আগে থেকে হাত পা গুটিয়ে সারেন্ডার করে বসে আছে যে তারা এখানে স্থল যুদ্ধে তারা আগাবে না। এবং ইসরায়েলের আরো কি অবস্থা হচ্ছে সেটা আমরা নেক্সট আরেকটা এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।